স্বাগত আজকের বাংলাদেশে। আপনাদের সঙ্গে আছি আমি জাহিদ হোসেন। শেষ হতে চলেছে ২০১৬ সাল। বছর জুড়ে ছিল টেলিভিশন ও চলচ্চিত্র বিচিত্র খবর। সঙ্গীতে সাড়া পেয়েছে নতুন গান ও শিল্পী, এসব নিয়ে আলোচনা। লোকাল বাসে সুলেমানি আয়নাবাজি। কথা বলতে আমাদের সঙ্গে স্টুডিওতে আছেন গ্রে অ্যাডভার্টাইজিং বাংলাদেশ লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক সৈয়দ কাউসুল আজম শাও। আছেন দীপ্ত টিভির প্রধান নির্বাহী কাজী উর্ফি আহমেদ। স্বাগত আপনাদের শাওন ভাই। আমরা প্রথমেই একটু জানতে চাই যে আসলে এই বছরের সংস্কৃতিটাই আমার মনে হয় যে খুব বেশি আলোচিত যে বিষয়গুলি ছিল সেগুলি নিয়ে আমরা কথা বলতে চাই, যে সামনের দিকে আলোচনার জন্য কোন কোন জিনিস আপনারা প্রস্তুতি নিচ্ছেন ইতিমধ্যেই, এবং এইখান থেকে আসলে আমরা মানে সামনের পথ চলাটা কিরকম হবে সেটা বোঝার জন্য। আয়নাবাজির বিষয়ে যদি আসে, যে আয়নাবাজির ছবিটি তৈরি করার পেছনে আপনি গল্পের সঙ্গেও ছিলেন, ফলে একটু যদি বলেন যে কি কারণে আয়নাবাজিটা একটা লক্ষ্য নিশ্চয়ই ছিল, যে কাদের জন্য তৈরি করছেন, কি কারণে তৈরি করছেন। প্রথমত নামটা খুব ভালো, আই লাইক দ্য নেম, অনেক ইন্টারেস্টিং নামটা। কি নামটা? লোকাল বাসে সুলেমানি আয়নাবাজি। আচ্ছা ঠিক আছে, লোকাল বাস জানেন লোকাল বাস সুলেমানি আছে আর আয়নাবাজি আছে এখানে আর কি আপনার জন্য। লোকাল বাসে আছে একজন, লোকাল বাস আসছে, আসিফ ভাই কাম। আসিফ ভাই। আমি আসলে বলি, যেটা হয় যে আমরা তো আসলে আমার জন্য ফার্স্ট ছবি, মানে বেসিক্যালি আমার জন্য এক্সপিরিয়েন্সটা একটু অন্যরকম অলসো, বিকজ যে প্রথমে তো গল্পটা কনসিভ করা হয়েছে, ছবিটা বানাতে চাই, তারপর সেটা অমিতাভকে বলা একটা পর্যায়ের পরে গিয়ে 3 মাস পরে গিয়ে, অ্যান্ড দেন আবার আমাদের কাজ করা, স্ক্রিন প্লেতে একসাথে কাজ করা। সো আমার কাছে মনে হয়েছে যে আমরা যারা আসলে বিজ্ঞাপনে কাজ করি, অ্যাডভার্টাইজিংয়ে কাজ করি, আমি তো আমাদের না মাথার মধ্যে একটা অদ্ভুত একটা আন্ডারস্ট্যান্ডিং অফ সোসাইটি থাকে, যেটা ইউজুয়ালি অনেকেরই থাকার কথা না, বিকজ আমাদের প্রফেশনেই ওরকম আর কি। সো আমাদের জায়গা থেকে দাঁড়িয়ে আমরা একটা অদ্ভুত ইউজ অডিয়েন্স দেখতে পাচ্ছিলাম, যেটা আসলে এক্সিস্টও করে, আপনারাও জানেন আমরাও জানি। বাংলাদেশের ডেমোগ্রাফির 67.5% বিলো 35। তো এই অডিয়েন্সটার জন্য আসলে ফর সাম রিজন, যারা খুব এক্সপোজ, ইন্টারনেট দেখছে, চারিদিকে ফেসবুক হচ্ছে, অনেক কিছু হচ্ছে, যারা পুরো পৃথিবীর বিভিন্ন দেশের ছবি দেখে বেড়াচ্ছে, কিন্তু ওদের জন্য ছবিটা কেউ বানাচ্ছে না। যারা আসলে ওই পকেট থেকে পয়সা খরচ করে 250 টাকা দিয়ে টিকিটটা কাটবে, কেটে দেখে বাইরে এসে ফেসবুক স্ট্যাটাস দিবে, বলবে মারাত্মক হয়েছে, তোরাও দেখতে যা। এই যে সিনারিওটা তৈরি করা দরকার ছিল, সেটা ছিল উদ্দেশ্যের জায়গা থেকে, আমার জায়গা থেকে অ্যাজ আ ব্র্যান্ড প্র্যাকটিশনার। কিন্তু লেখার জায়গা থেকে আসলে যখন লিখছিলাম, তখন আসলে সবসময় মাথা ছিল যে একটা অরিজিনাল গল্প বলতে হবে, একটা স্টোরি টেলিং থাকতে হবে, যেটা শুরু থেকে শেষ আছে, যেটা দেখার সময় কেউ উঠতে পারবে না চেয়ার ছেড়ে, একটানে দেখতে পারবে, এটা টান টান গল্প বলতে পারবো আমরা। এমন ভিজুয়াল ইমেজারি দেখাতে হবে যেটা আসলে ও পৃথিবীর যে কোনো দেশে সবসময় দেখে, এবং দেখার সময় বলবে না এটাও কারো চেয়ে কম না, এটা আমার মতো করে আমার দেশটাকে এত ইন্টারেস্টিং দেখতে পারলাম। আর আমারও অমিতাভ একটা খুব বড় ইচ্ছা ছিল বরাবরই ছবি বানানোর আগে থেকে, যে প্রথম ছবিটা ঢাকা শহরকে নিয়ে বানাতে চাই। ঢাকা আমাদের প্রেম, উই লাভ ঢাকা। সো ঢাকাটাকে যেন সুন্দর করে দেখাতে পারি। এবং আমার কাছে মনে হচ্ছে কোথাও না কোথাও গিয়ে ওই নতুন গল্প, অরিজিনাল স্টোরি টেলিং, অরিজিনাল স্টোরি, বিউটিফুল ভিজুয়াল ইমেজারি, খুব ভালো অ্যাক্টিং, মিউজিকটা একটা ইন্টারেস্টিং কম্বিনেশন, সব মিলিয়ে ওটা কাজ করেছে স্পেশালি টু দ্যাট অডিয়েন্স। কোর অডিয়েন্সটাও ইউথ, যেটা বললাম। কিন্তু আমি দেখেছি যমুনাতে কিংবা স্টার সিনেপ্লেক্সে গিয়ে যে 80 বছরের মহিলা ওয়াকার নিয়ে হেঁটে হেঁটে দেখতে এসছে, আমাকে ছবির বলে বলেছে আমি 35 বছর পরে ছবি দেখতে এসেছি আপনার ছবি। ইট ওয়াজ ভেরি ইমোশনাল মোমেন্ট ফর মি। এবং ঢাকা শহরে যেটা বললেন যে সত্যিকার অর্থেই হয়তো ঢাকাটাকে একটু অন্যভাবে উপস্থাপন করা হচ্ছে, সেটা আমার কাছে বিশেষত্ব মনে হচ্ছে, এবং শিল্প নির্দেশনা অনেক দারুণ ছিল। এটা আমি আলাদা করেই বলতে হবে, কারণ পুরান ঢাকাটা এখন না একদম মনে হয় যে শুধু গিঞ্জি দেখানো হয়। এখানেই প্রথম দেখা হলো যে এটা একটা বিরাট বড় একটা জায়গা, যেখানে নদীর সঙ্গে সংযোগ আছে। খুব ভালো, সেটা একটু ব্যক্তিগতভাবে অভিজ্ঞতার কথা বলে নিলাম। ইতিমধ্যে আমাদের মধ্যে উপস্থিত হয়েছেন আসিফ ইকবাল। আমরা আসলে বুঝতেছিলাম আপনি নিশ্চয়ই লোকাল বাসে আটকায় গেছেন। লোকাল বাসে না ট্রাফিকে? আসিফ ভাই, শোটার নাম হচ্ছে গিয়ে লোকাল বাসে সুলেমানি আয়নাবাজি। ওরে বাবা! এই বছরের প্রধান 3টি অনুষঙ্গ নিয়ে আমরা কাজ করছি। উর্ফি ভাই, আপনার কাছে একটু আসতে চাই যে ঠিক মানে সুলতান সুলেমান নিশ্চয়ই আপনাদের অনেক বড় যেই পরিকল্পনা, সেটার খুব বড় অংশ আমার মনে হয় না, কারণ মানে একটা বিদেশি অনুষ্ঠান নিশ্চয়ই এটা পরিকল্পনার ভিতরে বড় অংশ জুড়ে ছিল না। আমি ভুলও হতে পারি, কিন্তু আপনার কি মনে হয় যে এইটা আপনাদের মানে কি ধরনের পরিকল্পনার অংশ হিসেবে এসেছে? আমাদের পরিকল্পনার অংশ যেভাবে যখন আমরা প্রথম চিন্তা করি কী দেখাবো, তখন আমরা যেটা দেখলাম যে আমাদের দেশে যে নাটকের যে অবস্থা, সেটা বেশ কয়েকদিন ধরে একটু মন্দা, মানে দর্শক দেখছে না, যে কোনো কারণেই হোক দর্শকদের কাছে যেতে চাচ্ছে না। তো আমরা যেটা দেখলাম যে
আমরা যদি অন্যান্য টিভি চ্যানেলের মতো গতানুগতিকভাবে আমরাই যদি আগাতে থাকি তাহলে আমাদের টিভি চ্যানেল একই দর্শক হবে, দর্শক বোধহয় আসবে না। কারণ এই যে এই মন্দাভাবটা কিভাবে মোকাবেলা করা যায় সেটার জন্য কিন্তু কোনো উদ্যোগ নেই, টিভি চ্যানেল থেকেও এরকম নেই, আর শিল্পীদের কাছ থেকেও নেই, এবং কলাকুশলীদের কাছ থেকেও নেই। সো আমরা দেখলাম যে আমরা যদি যে শাওন যেটা একটু আগে বলছিল যে গল্প যেটা মানে দ্য রিচনেস, যে আয়নাবাজির থেকে যেটা আমার মনে হলো যে একটা ভালো গল্প থাকলে প্রোডাকশন ভ্যালুজ অ্যান্ড অল আর অ্যাড অনস, বাট গল্পটাই, মৌলিক গল্পটাই কিন্তু আসল। সেটা যদি থাকে তাহলে কিন্তু দর্শক আসবে। তো আমরা চিন্তা করলাম যে আচ্ছা আমরা যদি বাংলাদেশের বাইরে যাই, এমন কি কি গল্পগুলো আছে যেটা পৃথিবীর বিভিন্ন দেশে কাজ করছে, বিভিন্ন দেশের দর্শকদের কাছে যেতে পারছে, সেটা যদি আমরা আইডেন্টিফাই করতে পারি তাহলে সেটা যদি একটা গল্প যদি বিভিন্ন কালচার, বিভিন্ন নেশনসের মধ্যে কাজ করে তাহলে এখানেও কাজ করার সম্ভাবনা আছে। সেই পরিকল্পনা থেকে আমরা দেখলাম যে আচ্ছা আমরা যদি এই সুলতান সুলেমান ট্রাই করি, আমাদের জন্য আমরা কিন্তু জানতাম না যেটা হবে কি হবে না, মানে দর্শকের কাছে যাবে কি সেটা আমরা জানি না, একটা অনুধাবন কিন্তু ছিল। উর্মি ভাই মানে এখনকার সময় আমরা যেটা দেখি যে টার্কি, সাউথ কোরিয়া এরকম অনেকগুলি জায়গায়, এমনকি আমাদের আশেপাশেও বেশ কয়েকটা দেশে হচ্ছে। টার্কিতে চলে যাওয়ার মূল কারণটা কি যে এটা টার্কিতে চলে যাওয়া ইটস অ্যাকচুয়ালি ইটস নট বাই, আমরা যেটা আমাদের রিসার্চে আমরা শুধু টার্কিতে ঠিক থাকি না, আমরা রিসার্চ করে দেখলাম যে কোন ধরনের ছবি সবচেয়ে বেশি, সবচেয়ে অধিক দেশে জনপ্রিয় হয়েছে, তখন সুলতান সুলেমানের নাম চলে আসছে। সো ইটস মোর লাইক রিসার্চের থ্রুতে কিন্তু টার্কি চলে আসছে, আর টার্কি আসেনি শুধু ওই গল্পটা আসছে, গল্পের নামটা। সো ওইভাবে কিন্তু সিলেকশনটা হয়েছে। আর ওই একটা ফেস্টিভ্যাল হয় মিপকম, যেটা প্রতি বছর হয়, সেইখানে আমরা ঘুরে আসলাম, সেইখানে অনেক গবেষণা করলাম, সেইখানে দেখলাম যে এই গল্পটা প্রায় 100টার বেশি দেশে অলরেডি বেচা হয়ে গেছে। সো 100টা দেশ, 100 ধরনের কালচার, 100 ধরনের সংস্কৃতি কাজ করছে। সো এখানেও কাজ করার চান্স আছে, সেখান থেকে কিন্তু আরম্ভ। আর আমরা কিন্তু 1 ঘন্টা দিয়ে আরম্ভ করছি, ইটস নট যে আমাদের পুরা এফপিসি আর প্রাইম টাইমের পুরা অংশটাই হচ্ছে হ্যাঁ, বিদেশি। ওটাও বলছিলেন যে আর সেই জন্যই বলছিলাম হ্যাঁ, যে অন্যগুলো এটা হচ্ছে কি- local serial। সেটা আমি পরে আবার আসবো। তার মানে যে আপনার যে বড় পরিকল্পনা, হ্যাঁ। সেটা হচ্ছে ছোট পরিকল্পনা যদি সফল হয়ে থাকে তাহলে বোঝা যাবে যে এটা শর্ট টার্ম। সো লং টার্মে কি না, ধরনের আমাদের বড় পরিকল্পনা কিন্তু ছিল আমাদের ইনহাউস প্রোডাকশন, নিজে যেগুলো করছি, নিজের নাটকগুলো, সেটাই কিন্তু আমাদের বড় পরিকল্পনা, যে ডেইলি সোপ সপ্তাহে 6 দিন, সেটাই ছিল আমাদের মেইন উদ্দেশ্য। কারণ টিভি ইজ হ্যাবিট ফর্মিং, আমরা যদি ভালো গল্প দেই, সপ্তাহে 6 দিন দেই, একই সময় দেই, তাহলে কিন্তু লোক দেখার Absolutely. একটা প্রবণতা তৈরি হয়। আমাদের পরিকল্পনা কিন্তু ওইখানে, নট সুলতান সুলেমানে। সুলতান সুলেমান হ্যাপেন বাই ডিফল্ট, যে এটা জনপ্রিয় হয়ে গেছে, আমরা আশা করছিলাম হবে, বাট আমরা চাই যে আমাদের লোকাল প্রোডাকশনগুলো ওই লেভেলে চলে আসুক। সেটা অবশ্য আমরা মানে প্রোডাকশনের পার্থক্য এখনো অনেক বেশি। জানি না যে পরিকল্পনাটা কিভাবে ওই লেভেলে না, ওটা নিয়ে কথা বলা উচিত আর কি হ্যাঁ, আমাদের। আমরা We'll পরে talk. ফিরে এসে জি, জি, জি। সেটা নিয়ে কথা বলবো। জি। আসিফ ভাই, আপনাকে স্বাগত। আমরা আসলে সঙ্গীত এই বছরে অনেকগুলি নানান ধরনের নতুন সংযোজন হয়েছে, তার মধ্যে অবশ্যই হিট বলে লোকাল বাস নিয়ে অনেক বেশি আলোচনা, কিন্তু একই সঙ্গে যেটা এই বছরের প্রবণতার মধ্যে আমরা দেখলাম সেটা হচ্ছে যে নতুনরা একটা ডিফারেন্ট অডিয়েন্সের কাছে যাচ্ছে, অনলাইনে তাদের মিউজিক ভিডিও দিয়ে দিচ্ছেন এবং সেটার খুব ভালো রেসপন্স আসছে। আমি একটু আপনার কাছ থেকে জানতে চাই যে সত্যি 2016 আলাদা করে এই মিউজিক ইন্ডাস্ট্রিকে অ্যাড করছে কিনা এই ক্ষেত্রে। ধন্যবাদ। প্রথম কথা হচ্ছে, মিউজিককে আমরা সবসময় এক্সট্রা হিসেবে দেখেছি। শাওন সিনেমা বানিয়েছে, গান কিন্তু জবাই করে অর্ধেক করে দিয়েছে। হ্যাঁ, এবং গান ধীরে ধীরে যাওগো সময়, হাবিবের এত সুন্দর একটা গান, কিংবা অর্ণবের যে শহরের গানটা আমরা দেখতেই পেলাম না আয়নাবাজিতে। আয়নাবাজি হিট করে গেছে, কিন্তু গানগুলো আলোর মুখ দেখতে পারলো না। আমরা আন্দোলন করছি নাটক নিয়ে, সুলতান সুলেমান কেন চলবে এই নিয়ে, তো মিউজিক কোথায়? তখন মিউজিকের লোকগুলোকে ভাবতে হলো যে লে হালুয়া, আমরা তো আসলে এক্সট্রা। তো আমরা আমাদের মতন করে আমাদেরকে প্রকাশ করতে হবে এবং আমাদেরকে জানাতে হবে। জানাতে গিয়ে চ্যালেঞ্জটা ছিল যে আসলে তো আমি কম্পিট বাংলাদেশের সাথে করছি না, আমি কম্পিট করছি
ভারতীয় গানের সাথে, আমি কম্পিট করছি ওয়ার্ল্ড মিউজিকের সাথে। আমি বাংলা ভাষাভাষীদের সাথেই কাছেই যাচ্ছি, কিন্তু ফ্যাক্ট হচ্ছে এই বাংলা ভাষাভাষী লোকটি, যেমন আপনি কিন্তু ইংরেজি সিনেমা দেখেন, আপনি কিন্তু ইংরেজি গান শুনেন, আপনি কিন্তু ইংরেজি নিউজ দেখেন। সো আপনাকে কিন্তু এখন ঠেকায় রাখা যাবে না যে আপনি না দেখবেন না অন্যটা। গলা টিপে ধরে তোমাকে বলবো যে দেখতেই হবে, না দেখলে মাইরাই ফেলাবো, এই তো নিয়ম নাই এখন। হ্যাঁ, এটা হচ্ছে বাস্তবতা যে মানুষ এখন গ্লোবাল হয়ে গেছে। আমরা গ্লোবাল কথা বলি, আমরা বলি যে বাংলাদেশ পৃথিবীর অনেকগুলো জায়গায় 1 থেকে 10-এর মধ্যে আছে। ইউরোপের 32টা দেশের পপুলেশন এক করলে বাংলাদেশের পপুলেশনের সমান হবে না, এইসব কথা আমরা বলি। কিন্তু মননে চিন্তায় আমরা মনে করি যে না, আমাদের টেলিভিশনই আমাদেরকে দেখতে হবে, আমি বিটিভি, আমাকে দেখবি না কেন। এই যুগ থেকে তো অন্তর্জালের যুগে সবকিছু বেরিয়ে পড়েছে। সো এই তারুণ্যের যে অভিপ্রায়গুলো, প্রকাশগুলো, এরা আসলে কোনো জায়গা পাচ্ছি না। আমরা মিউজিক থেকে এই জায়গাগুলো করে দিয়েছি। আমরা মিনারের ঝুম করেছি, যেটা Very nice. এই বছরের সবচেয়ে বেশি ভিউ হওয়া একটা কন্টেন্ট। আমি আস্তে আস্তে আমি হিসাব করলাম, সেটা হচ্ছে আপনি আমাকে দেখান তো সুলতান সুলেমান বলছেন, আয়নাবাজি বলছেন, আমি আপনাকে বলছি মিউজিকে টোটাল ভিউ, বাংলাদেশের গানের টোটাল মিউজিকের ভিউ ছিল 10 কোটির উপরে। ক্যান ইউ বিলিভ ইট? ইউটিউবে 10 কোটির উপরে ভিউ ছিল শুধুমাত্র মিউজিক কন্টেন্টের, বাংলাদেশের মিউজিক কন্টেন্টের। পৃথিবীর আর কয়টা দেশ এটা ক্লেম করতে পারবে? এই যে একটা পরিবর্তন, এই যে একটা ইনসাইট, উনি গবেষণার কথা বললেন। হ্যাঁ, আমরা গবেষণা করিনি, আমরা ফ্যাক্ট নিয়ে কথা বলছি। হ্যাঁ, যে এই যে ইনসাইট, এই ইনসাইটটা কি কারো চোখে পড়ে না? আমাদের টেলিভিশনে কেন, আমার প্রশ্ন, জ্বলন্ত প্রশ্ন, আমাদের টেলিভিশনে কেন গানকে এত অবজ্ঞা করা হয়? কি বুঝে? আসলে কি আমরা যারা টেলিভিশনে নাটক নির্মাণ করি, আমরা যারা প্রোগ্রাম, এই যে তথাকথিত এফটিপি আমরা যারা নির্ধারণ করি, তারা কি আসলে জানি যে কনজিউমার কি চায়? না না, একেবারেই জানেন এটা নিয়ে তো ওই জায়গাটা বিশাল থেকে, discussion। আসিফ ওই ভাই, সেইটা জায়গাটা নিয়ে থেকে সেইটা নিয়ে research কিন্তু বলে কিছু এখনো নাই। পর্যন্ত আমরা মানে একটা সুনির্দিষ্ট জায়গায় আসতে পারিনি। একটা সময় দেখা গেল যে টিআরপি যে কোম্পানি করতো তাদেরকে আমরা ভাইয়া প্রাতিষ্ঠানিকভাবে আমরা টিআরপি গল্পে যাবই না। TRP তো আসলে পরে। দেখেন, টিআরপি অনেক কিছু পড়ে। হ্যাঁ, প্রথম কিন্তু- কথা হচ্ছে, দেখেন আমরা বা শাওনরা, আমরা যারা মানে এই 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 সমাজটাকে বদলে দেওয়ার স্বপ্ন দেখি, হ্যাঁ, আমরা কিন্তু সবসময় ভেবেছি যে আমরা কনজিউমারের ভাষায় কথা বলবো, আমরা একদম, তাদের সাথে একদম। রিলেট করব। Connecting to আমরা the কিন্তু audience। রিলেট করার জন্যই আমরা নাটককে এই সুযোগ পাইনি। নাটকে কিন্তু সবাই শিল্প করতে এসেছিল একটা সময়, কিন্তু শিল্প থেকে যখন বাণিজ্য হয়ে গেল নাটকটা, তখনই কিন্তু বাটটা সেধে গেল। যখন নাটক চলে গেল মাইন্ডশেয়ারের হাতে, যখন নাটক চলে গেল মিডিয়াকম কিংবা টপ অফ মাইন্ড কি নির্ধারণ করে দিবে সেই অনুযায়ী নাটক হবে, তাহলে নাটক তো আর হবে না। গান যদি আমি নির্ধারণ করে দিই যে কে গাইবে, আমি যদি একটা সুন্দর প্ল্যাটফর্ম না দিই যে নতুন ছেলেপেলেগুলো আসবে এবং তৈরি হবে। আসিফ ভাই, এটা খুবই গুরুত্বপূর্ণ জায়গা। যদিও আমি জানি না নাটকের কেউ থাকলে হয়তো ভালো হতো, কারণ আমরা ওই 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 সমস্যাগুলি সময় মতো অ্যাড্রেস করার কারণেই কিন্তু এখন অনেক বড় সমস্যা হিসেবে দেখা সমস্যাটা অনেক দিয়েছে, বড় এবং এটা আসলে সবাইকেই ছুঁয়ে যাচ্ছে। আমরা একটা বিরতির পর ফিরে আসবো, ফিরে এসে আসলে বোঝার চেষ্টা করব যে সত্যি আমরা দর্শকের প্রতি, মানে দর্শক কি চায় নিয়ে তো নানান কতটা রকম প্রশ্ন respectful আছে। আর কি আমরা আসলে। সেই চাওয়াটা আমরা কিভাবে বোঝার চেষ্টা করছি এবং সেটা বুঝে সত্যিকারের course, এটার অনুবাদ হচ্ছে কিনা, একটা অবশ্যই বিরতির পর অবশ্যই ফিরে আসবো। অবশ্যই। আজকের বাংলাদেশে নিচ্ছে বিরতির পর ফিরে এলাম আজকের বাংলাদেশে। শাওন ভাই, আপনার কাছে একটু আসতে চাই যে আসিফ ভাই যে কথাটা বললো যে সত্যিকার অর্থে আমরা কন্টেন্ট নিয়ে কতটুকু চিন্তা করছি এবং সেটার প্রতিফলন দর্শক হিসেবে আপনি কতটুকু দেখছেন? আসলে তো দুটো ব্যাপার, একটা ছোট্ট করে বলে নিই, যেটা হচ্ছে কি যে আপনি যদি, আপনার অভ্যাস যদি হয়ে থাকে যে আসলে আপনার চ্যানেলে কিছু ভালো চলছে না, সো আমি ভারতীয় চ্যানেলে শিফট করে যাব, তাহলে ফেরত আনার জন্য একটা অন্য গল্প লাগবে। সেটা একটা ইনিশিয়াল পুশ, যেটা আপনি রিনিউড একটা এনার্জি লাগবে, সেটা তো লাগবেই। বাট বিসাইড দ্যাট কন্টেন্ট যে গল্পটা বললেন, আমার ধারণা মানে কন্টেন্টের জায়গা থেকে মেইন ক্রাইসিসটা আসলে আমাদের এখন, যে আমরা আসলে ও যেটা বললো যে ভালো গল্পটা কোথায়, ভালো সিরিয়ালটা কোথায়। আর এটা হচ্ছে টেলিভিশন কিন্তু বেসিক্যালি হ্যাবিট বিল্ডিং ব্যাপার। টেলিভিশনে আপনি যদি হ্যাবিট বিল্ড করতে না পারেন, সপ্তাহে 5 দিন বা 6 দিন একই সময় একই জিনিস ক্লিফ হ্যাঙ্গার তৈরি করে, ক্যারেক্টারগুলোকে পপুলার করে, ভালোবাসা জন্মে, অ্যাটাচমেন্ট তৈরি করে, তাহলে আসলে আপনি পারবেন না করতে। সেখান থেকে যে
সেটা একটা ক্রাইসিস। আর এখন একটা আসলে ভিশাস সাইকেল হয়ে গেছে। ওরা বলে যে এত বিজ্ঞাপন, টাকা কম, কোত্থেকে দিব, এইটা একটা আরেকটা গল্প আছে। এখন এই গল্পগুলোর বিভিন্ন রকমের অ্যাঙ্গেল আছে। তার মধ্যে একটা অ্যাঙ্গেল হচ্ছে গিয়ে আমাদের দেশের সব চ্যানেলগুলো ফ্রি টু এয়ার। জি বাংলা কিন্তু ফ্রি টু এয়ার না বাংলাদেশে। জি বাংলা কিন্তু বছরের শেষে 100 কোটি টাকা নিয়ে চলে যায়, বিকজ ওকে এখন আপনার কেবল পেনিট্রেশন মার্কেটটা 3.5 কোটি টিভি সেট হাউস হোল্ড হচ্ছে গিয়ে 8,400 কোটি টাকার মার্কেট। এই 8,400 কোটি টাকার মার্কেট, আর আপনার যে কন্টেন্টের মার্কেট, রেভিনিউ মার্কেট আছে যেটা টেলিভিশন চ্যানেলে, ওটা হচ্ছে 1200 কোটি টাকার মার্কেট। এটা এটা এত ফানি, আমার হাসতেও ইচ্ছা করে না। এটা কিভাবে সম্ভব যে আপনার কন্টেন্ট মার্কেট 1200 কোটি টাকা রেভিনিউ, আর কেবলের মার্কেট হচ্ছে 8,400 কোটি টাকার, এবং আপনার সবগুলো চ্যানেল ফ্রি টু এয়ার। তো আপনি কি এখানে কি চ্যারিটি করতে বসছেন? পৃথিবীর কোথাও এটা এক্সিস্ট করে না, কিন্তু সেটার জন্য কোনো আন্দোলন নাই, সেটার জন্য চেষ্টা নাই। এখন সবাইকে ডিপেন্ড করতে হয় কিসের জন্য? উর্ফিকে কিংবা আপনাদের সবাইকে আপনার অ্যাডভার্টাইজিং মানির জন্য ওয়েট করতে হয়। অ্যাডভার্টাইজিং মানিতে আপনি কখনো কন্টেন্টে ওইটা ম্যানেজ করতে পারবেন না। কিন্তু যদি আজকে আপনার পকেটে 50 কোটি টাকা থাকতো, আপনার কন্টেন্ট আপনি এমনি ভালো করতেন। সেটার জন্য সেই ফাইন্যান্সিয়াল ক্যাপাবিলিটি আপনার নাই, এটা প্রথম কথা। দ্বিতীয় কথা হচ্ছে গিয়ে চ্যানেলের যে বেসিক স্ট্র্যাটেজি, আমি কয়টা বিজ্ঞাপন চালাবো, নাকি আমি ভালো কন্টেন্ট চালাতে গিয়ে বিজ্ঞাপন বেশি দামে বিক্রি করতে পারছি না। আপনার কন্টেন্ট যখন ভালো হবে, যখন মানে এনার্জি তৈরি হবে, তখন কিন্তু ঠিকই সুলতান সুলাইমান এক্সট্রা প্রিমিয়াম চার্জ করছে। আমরাই সেটার প্রমাণ। প্রিমিয়াম চার্জ করছে না, ওটা তো কম পয়সা বেচতে হয় না বিজ্ঞাপন ওকে। সো আপনার ভালো কন্টেন্ট যদি হয়, তাহলে আপনি ভালো পয়সা পাবেন তার জন্য। বিজ্ঞাপনে কম বিজ্ঞাপন চালায় আপনার তখন চলবে। থার্ড কথা হচ্ছে গিয়ে, প্রথমত যেগুলো লোকে দেখবে না, বিকজ আপনি বুঝতে পারছেন না আপনার সেটা ভালো চলছে না কিনা, তার জন্য মার্কেটিং লাগবে। টিভি চ্যানেলগুলোতে মার্কেটিং মানে হচ্ছে সেলস, যে ডিপার্টমেন্টগুলো হচ্ছে মার্কেটিং, ওরা সেলস টিম, একটা মার্কেটিং টিম না। আপনাকে মার্কেটিং টিম টিভি চ্যানেলে বলে যে ভাই খরচ করেন না, এটা কখন মার্কেটিং বলতেই পারে না। মার্কেটিং বলবে আরো খরচ করেন না, আমার টিভি কেউ দেখবে না, প্রোগ্রাম কেউ দেখবে না। উল্টা সেলস টিমকে বলে মার্কেটিং টিম। পুরো ব্যাপারটাই ভুলভাল। আপনি কোনো চ্যানেলে জিজ্ঞেস করেন আপনার ক্রিয়েটিভ ডিরেক্টরকে, কেউ অ্যান্সার করতে পারবে না। আমাদের আছে একজন, ফর এক্সাম্পল আছে ওদের, তাহলে তাহলে ও ঠিক পথে আছে। সো অনেক প্রবলেম, এই প্রবলেমগুলো কিন্তু খুব বেয়ার বেসিক গ্রামাটিক মিস্টেক। এগুলো নিয়ে যদি ঠিকঠাক মতো কাজ করা যায়, দিস আর নো প্রবলেম, আই এম টেলিং ইউ। বিকজ আমাদের কোর কন্টেন্টের জন্য যেই মানুষগুলো দরকার, যেই ট্যালেন্ট দরকার, যেই প্রতিভা দরকার, যে এক প্রতিভা ওখানে বসে আছে। সো এরকম যারা আছে, স্বাগত নাবিলা। আমরা অবশ্য আপনাকে এর আগে বলতে পারি না, দর্শকদের সঙ্গে একটু পরিচয় করে দিচ্ছি। ইতিমধ্যে যোগ দিয়েছেন নাবিলা, ধন্যবাদ। So, এগুলো মিলে ঝামেলাটা আসলে অবশ্যই রাইটারের প্রবলেমও আছে। কিন্তু আপনি যদি ফেসবুক খুলেন আজকে, বাংলায় লেখা অনেক বেড়ে গেছে, দেখবেন লোকজন কি সুন্দর সুন্দর বাংলায় লেখে লোকে। আপনি রাইটার তৈরি করতে হবে তাহলে আপনাকে, বাট ওইটা তো একটা এফার্ট। আপনাকে একটা জেনারেশনকে এইটার পিছনে হাত ধুয়ে নামতে হবে, বলতে হবে আমরা ঠিক করতে চাই আমাদের টেলিভিশনকে, তাহলে হবে। অবশ্যই শাওন ভাই, মূল জায়গাটায় আসলে আপনি এসেছেন, নানান কিছু হচ্ছে। উর্ফি ভাই, এইখানে আপনার কাছ থেকে একটু জানতে চাই যে টেলিভিশন মানে প্রতিষ্ঠান হিসেবে এই ব্যাপারে আসলে কতটুকু ভাবনা আছে? আমরা কিন্তু ধরেন যারা পত্রিকাতে ছিলাম, একটা সময় কিন্তু শিফট করে আসলো যে না, শুধুমাত্র পত্রিকা বিক্রির টাকায় পত্রিকা চালানো সম্ভব না, বিজ্ঞাপনের উপর অনেক বেশি গুরুত্ব দেওয়া হলো। টেলিভিশন কমপ্লিটলি ডিফারেন্ট মিডিয়া, এখানে কিন্তু বরং উল্টাভাবেই চলছে অন্যরা, যে বিজ্ঞাপনের উপরে নির্ভরশীলতা কমিয়ে বরং সাবস্ক্রিপশনের উপরে নির্ভরশীলতা। সেই জায়গাটায় যাওয়ার ক্ষেত্রে আমাদের পরিকল্পনা আদৌ আছে কিনা, বা থাকলে কত সালা পরিকল্পনা, 5 সালা, 20 সালা, 50 সালা? সেই পরিকল্পনা তো আছে, কিন্তু কবে হবে, আদৌ হবে কিনা সেটা আমরা এখনো জানি না। না যদি হয়, সেটার মূল কারণ কি মনে করেন? যে ডিস্ট্রিবিউশন সিস্টেমের জন্য, নাকি আমরা চিন্তা করছি না? আছেই। আর আরেকটা জিনিস হচ্ছে, আমাদের তো এরকম কোনো নীতিমালাও নাই। প্রথমে যেটা হতে, একটা নীতিমালা হতে হবে যে কিভাবে জিনিসটা কাজ করবে। সো নীতিমালা যেহেতু নেই, সেহেতু সবাই নিজেদের মধ্যে কিছু একটা চেষ্টা করছে। আমাদের মনে হয় একত্রিত হয়ে এজ এন ইন্ডাস্ট্রি সম্মিলিত চেষ্টা লাগবে। কিভাবে এটা করা যায় এবং কিভাবে করলে সবাই লাভবান হবে, সেই দিকে চিন্তা করতে হবে। কিন্তু এই যে যে আন্দোলনগুলো হচ্ছে, এই আন্দোলনগুলো এগুলো পাশ কাটিয়ে যাচ্ছে। আসলে শুধু কেউ আসছে না কথা। যেমন সেটা- সবাই সেটা- বলছে যে নাটকের পয়সা দেওয়া হচ্ছে না, কিন্তু পয়সাটা আসবে কোত্থেকে? আমরা যেমন নিজেরা অনেক ইনভেস্ট করেছি। আমাদের একটা রাইটিং টিম, যে শাওন বলছিল, আমাদের স্ক্রিপ্ট রাইটিং একটা আলাদা টিম আছে, প্রায় 12 জনের, যে স্ক্রিপ্ট লেখা, আর কিছু না। আপনি কোন চ্যানেলে পাবেন না এটা, আই এম সারপ্রাইজড টু নো দিস। একটা ডাবিং টিম কোনো আছে, channel এ পাবেন না। ডাবিং টিম ফুল টাইম এমপ্লয়ি, যারা শুধু ভয়েস দেয়, আর কিছু করে না। আরেকটা আছে ট্রান্সলেশন টিম, যারা যেই টার্কি স্ক্রিপ্টগুলো আছে সেগুলো শুধু ট্রান্সলেট করে এন্ড লিপ সেটিং করে। 3টা আলাদা টিম জাস্ট ফর দিস। আর স্ক্রিপ্ট রাইটিং টিম তো শুধু আমাদের নিজের নাটকগুলো লিখছে, আমরা অন্যান্য নাটকগুলো নিজেরা লিখছি। কারণ আমরা যেটা দেখলাম, যে যেহেতু কন্টেন্ট ওরকম আমরা পাচ্ছি না এই বাইরের থেকে, আমরা নিজেরা ডেভেলপ করি। আমরা যখন প্রথম আমরা করি, আমাদের একটা অ্যাক্টিং ওয়ার্কশপ ছিল, রাইটিং ওয়ার্কশপ ছিল। সেইখান থেকে আমরা যে রাইটারগুলো পেয়েছি, তারা এখন এমন লেভেলে চলে গেছে, তারা এখন নিজেরা ট্রেনিং দিচ্ছে অন্যান্য রাইটারদের। সো এই জিনিসগুলো কিন্তু টিভি চ্যানেলে করতে হবে। ইনভেস্টমেন্টটা আগের থেকে দরকার প্রথম থেকে। তারপর যেটা জান বলো, যদি কন্টেন্ট ভালো হয়,
then you can charge a premium. সেটা আসবে। আরেকটা ব্যাপার বলি আপনাকে, মানে এটা খুবই উইয়ার্ড একটা ঘটনা যে ও যেটা বলছিল যে রাইটার্স টিম কিংবা ও বলছে ইয়ে কথা, এই যে ডাবিং এর কথাটা বললো, আপনি দেখবেন এর আগেও কিন্তু প্রচুর ডাব সিরিয়াল এসছে, কিন্তু কলকাতা থেকে একটা ভয়েস গুলো স্ট্রেট এখানে চলেছে, লোকে কিন্তু বুঝতে পারে। আমরা ভাবি যে লোকে বোঝে না, লোকে বোঝে যেটা কলকাতার ডাবিং আমি নেবো না ওটা, এটা কিন্তু অনেক ম্যাটার করে যে ডাবিংটা বাংলাদেশে করা কিনা। হ্যাঁ, এবং ফর এক্সাম্পল মানে এটাও কিন্তু এক ধরনের একটা পয়েন্ট অফ ভিউ, এইগুলো কিন্তু অবজারভেশন খেয়াল রাখতে হবে, এগুলোতে এমনি এমনি করলে হয়ে যাবে না জিনিসটা। বুঝেছে? অবশ্যই। আসিফ ভাই, আপনার কাছে আসার আগে একটু নাবিলার কাছে যেতে চাই। নাবিলা, এই আমরা 2016 নিয়ে নানান রকম কথাই বলছিলাম, আয়নাবাজি ছাড়াও অন্য কি কারণে 2016 খুব গুরুত্বপূর্ণ আপনার কাছে? আমার কাছে কি মানে অ্যাজ আ হোল, নাকি আপনি আমার কথা জিজ্ঞেস না, করছেন? আপনার দৃষ্টিতে স্পেশাল বা গুরুত্বপূর্ণ অনেকগুলো কারণেই। আয়নাবাজি ছাড়া যদি আমি শুধু ফিল্মকে নিয়ে বলি, এবছর অনেক ভালো ভালো ফিল্ম এসেছে, অনেক ভালো ভালো ট্যালেন্টস এসেছে। কিছু ফিল্ম ছিল ভালো যেগুলো আমার কাছে মনে হয় যে প্রচারের অভাবে হারিয়ে যায়। আমি বলতে চাই যেমন অজ্ঞাতনামা, এরকম একটা অজ্ঞাতনামা was a film। beautiful film। এটা আমি ভেরি খুবই স্যাড ভালো। যে আমি এটা হলে দেখতে পাইনি, কারণ আমি শুনেছি হলে 100টার বেশি ছিল না। আমাকে ইউটিউবে পরবর্তীতে দেখতে হয়েছে It's a very nice আনফরচুনেটলি। film, খুব ভালো ছিল। সো বিউটিফুল মুভি। আমার কাছে মনে হয় এরকম একটা মুভি প্রচারণার অভাবে জাস্ট মানুষ পর্যন্ত পৌঁছাতে পারেনি। একদম তাই। সো বাট ইয়েস, এরকম অনেক ভালো কিছু ফিল্মস এসেছে। সো ওই জায়গা থেকে আমি বেশ আশাবাদী হচ্ছি যে কামিং ইয়ার্স এই জায়গাটা, এই মানে একটু ধীরগতিতে হলো আশার আলো দেখছে, এবং ভালো কিছুর অপেক্ষায় আমরা আছি। অজ্ঞাতনামাটা একটা ভালো উদাহরণ যে এরকম অনেক ছবি আমাদের এখান থেকে দেখা যায় যে ঠিক দর্শকের কাছে যেতে পারে না। সেখানেই কিন্তু ওই যে আমরা বলি যে কন্টেন্টের অভাব, এই সেই অনেক কিছু আছে, তো কিন্তু এখানে আসলে অনেকগুলি মিসিং লিঙ্কও আছে, যে অবশ্যই কোথায় আছে। আমরা আসলে কন্টেন্ট ঠিক জায়গা মতো উপস্থাপন করতে পারছি কিনা, উপস্থাপনের ব্যবস্থাটা কিরকম হচ্ছে, সেগুলি নিয়ে আমরা খুব বেশি ভাবছি না। আসিফ ভাই, একটু গানের ব্যাপারে জানতে চাই যে গানের চিত্রটা কিরকম, এবং এক্ষেত্রে এটা তো একটা বিরাট টিম ওয়ার্ক, সেই টিমগুলি, এবং কখনো কখনো আমার মনে হয় যে যন্ত্রীদের আমরা খুব বেশি দেখি না, বা তাদের ব্যাপারটা খুব আলোচনায় আসে না, এবং অনেক সময় আমরা দেখি যে মানে এটা কিভাবে অ্যাড্রেস করা হচ্ছে, যন্ত্রীরা কি হারিয়ে যাচ্ছে কিনা আমাদের কাছ থেকে? খুবই মূল্যবান প্রশ্ন। প্রথম জিনিস হচ্ছে গানের জায়গাটা আমরা যেভাবে দেখি সেটা হচ্ছে, গানটা আগে ছিল হচ্ছে টিমওয়ার্ক ছিল, কিন্তু মধ্যখানে উইথ দ্য অ্যাডভেন্ট অফ টেকনোলজি যেটা হয়েছে সেটা হচ্ছে গানটাকে অনেক বেশি ইন্ডিভিজুয়ালিস্টিক করে ফেলা হয়েছিল। আমরা একটা ট্রেন্ড দেখেছি 90-তে শুরু হয়েছে, 2000 এটা পুরোপুরিভাবে বজায় ছিল। সেটা হচ্ছে যিনি সুরকার, তিনিই গীতিকার, তিনিই গায়ক, তিনিই যন্ত্রী, তিনিই সব কিছু করছেন, ওয়ান ম্যান ব্যান্ড। এই ওয়ান ম্যান ব্যান্ডের যুগে আমরা পেয়েছি হাবিবকে, আমরা পেয়েছি বেশ কিছু এক্সেপশনাল লোকজনকে আমরা এই সময় পেয়েছি। বাট এটা যেটা করেছে সেটা হচ্ছে মিউজিককে অনেক বেশি আর্টিফিশিয়াল করে ফেলেছে। ভোকর্ড, অটোটিউনস, তারপরে হচ্ছে অল দ্য ইলেকট্রনিক ইনস্ট্রুমেন্টস, লুপস, ইউজ অফ লুপস, এগুলো করাতে যেটা হয়েছে সেটা হচ্ছে যে আমাদের দেশের যন্ত্রীরা আর এগুলোর সাথে যুদ্ধ করে টিকে থাকতে পারেনি এবং ওরা চলে গেছে। অন দ্য আদার হ্যান্ড, আমরা এগুলোকে তৈরি করার জন্য, যেমন আমি নিজে বাংলাদেশে যাতে শিল্পী তৈরি হয় সেটার জন্য আমরা ক্লোজ আপ ওয়ান করেছি। আমি যখন ইউনিলিভারে ছিলাম, দিস ওয়াজ অ্যাবসলুটলি আমার একটা ভিশন ছিল। আমি ইউনিলিভার টিমকে কনভিন্স করতে পেরেছিলাম সে সময়, এবং আমি নিজে লিড করে জিনিসটা করেছি। সাউন্ড ওয়াজ পার্ট অফ ইট, লট অফ পিপল ওয়ার পার্ট অফ ইট। বাট ওই সময়টা আমরা কি করেছি, আমরা কিছু সিঙ্গারকে তৈরি করার চেষ্টা করেছি। আমাদের চেষ্টা ছিল যে এই যন্ত্রীগুলোকে আমরা ফিরিয়ে আনবো। এবং মানাম আহমেদ, আপনারা জানেন যে RTV-তে একটা প্রোগ্রাম করেছিল যেখানে উনি নিজে একা বিভিন্ন গানের জন্য বিভিন্ন ইনস্ট্রুমেন্টাল প্লে যারা করতো তাদেরকে নিয়ে আসতো। বাচ্চু ভাই একটা ট্রাই করেছিল একটা সময়। আমরা কিন্তু এগুলো না কোনো কন্টিনিউশন ছিল না। ফলে যেটা হয়েছে সেটা হচ্ছে আমরা বেশ কিছু বাইরের গানের অ্যাডাপ্টেশন পেয়েছি, এবং পেতে 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 কনজিউমারের কান, লিসনার্সদের কান
নষ্ট হতে হতে এমন একটা পর্যায়ে গেছে যে মানুষের গানই শুনতে চাইতো না এবং একটা জেনারেশনই হারিয়ে গেছে গান থেকে। এখন নতুন জেনারেশন যারা আসছে তারা কিন্তু অনেক এক্সপ্রেসিভ আসছে এবং তারা নিজেরা তৈরি করছে এবং তারা টিম ওয়ার্কে বিশ্বাস করছে। উইথ দ্য অ্যাডভেন্ট অফ টেকনোলজি এখন যেটা হয়েছে সেটা হচ্ছে যে গানটা হয়ে গেছে ভিজুয়াল। আমি মানে বিং এ মার্কেটিয়ার আমি সবসময় বলি এই কথাটা, অনেকে হয়তো বিশ্বাস করতে চান না। আমি মনে করি যে আগামী 5 থেকে 10 বছরের মধ্যে টেলিভিশন উইল বিকাম রিডান্ডেন্ট লাইক রেডিও। মানুষের টেলিভিশন দেখবে। আসিফ ভাই, এটা সামনে টেলিভিশনের জন্য বিশেষ করে মাধ্যমটা কিভাবে পৌঁছাবো আমি একটু সুযোগ নিয়ে যে কথাটা শেষ করে মনে হয় একটা close করি। বিরতির পর ফিরে এসে আচ্ছা, আপনার ঠিক কাছে ফিরে আসবো, কারণ এটা খুবই গুরুত্বপূর্ণ। কারণ মাধ্যম চেঞ্জ হওয়াটা পুরো বিষয়টাই কিন্তু চেঞ্জ করে ফেলে, হ্যাঁ, গেম চেঞ্জ হয়ে যায়। ফলে আমরা একটা বিরতির পর আপনার কাছে ফিরে আসি। আজকের বাংলাদেশে বিরতির পর ফিরে এলাম আজকের বাংলাদেশে। আসিফ ভাই, আপনার কাছে খুব সংক্ষেপে, যে আসলেই টেকনোলজি যেদিকে যাচ্ছে তাতে অনেক ক্ষেত্রেই হয়তো নানান রকম পরিবর্তন আসবে, সেটার সঙ্গে অ্যাডাপ্টিবিলিটির জন্য কিন্তু আমাদের আগে থেকে চিন্তা করা খুব জরুরি। এই যে টেলিভিশনের কথা বলছেন, আমি বলছি টেলিভিশন রিডান্ডেন্ট হয়ে যেতে পারে বা হয়ে যাবে, আমার মতে হয়ে যাবে। কেন? কারণ হচ্ছে ইউ উইল কাম ব্যাক ইনটু আইপিটিভি। আচ্ছা, এখন আইপিটিভি হলে যেসব প্ল্যাটফর্ম তৈরি হয়ে গেছে, যেমন ধরেন আপনার ফ্রি যে প্ল্যাটফর্মগুলো তৈরি হচ্ছে, ইউটিউব, তারপরে আসবে হোয়াটসঅ্যাপ, তারপরে আসবে ফেসবুক, প্রত্যেকেরই কিন্তু এই প্ল্যাটফর্মগুলো থাকবে। তখন কন্টেন্ট মেকাররা, যারা ভালো কন্টেন্ট মেকার, তারা কার কাছ থেকে বেশি টাকা পাবে? খুব সিম্পল কথা, যেখানে বেশি টাকা পাবে সে সেখানে যাবে। আমি একটা ছোট্ট এক্সাম্পল দিই। আমি এবার একটা কন্টেন্ট করেছি, নাম ছিল হচ্ছে বেআইন শাহ। এটা হচ্ছে বিয়ের জন্য একটা গান। হ্যাঁ, এই গানটা আমরা করেছি, করে আমরা বায়োস্কোপে দিয়েছি। কেন বায়োস্কোপে দিলাম? আমরা মনে করলাম যে এই কন্টেন্টটা হচ্ছে ভেরি স্টার স্টাডেড এবং বিউটিফুল কন্টেন্ট, এবং কন্টেন্ট আমরা খুব মনোযোগ দিয়ে কষ্ট করে আমরা বানিয়েছি। বানানোর পর আমরা বললাম যে এটা ইউটিউবে দিব না, এটা দিচ্ছি হচ্ছে বেআইন সাহেবে। কেন বায়োস্কোপে দিচ্ছি? কেন? কারণ হচ্ছে বায়োস্কোপের লোকজন আসবে। কিন্তু বায়োস্কোপের লোকজন আসলো, কিন্তু ইউজার এক্সপিরিয়েন্সটা ইউটিউবের মতো হলো না। তাহলে কনজিউমার কি আপনাকে এই কথা বিবেচনা করবে যে এটি বাংলাদেশি অ্যাপ, সে কোয়ালিটি বিবেচনা করিয়া আমি দেখিব? কনজিউমারের তো এই সময় না, ওর এই জ্ঞানও নাই। সো আমাদেরকে যেটা করতে হবে সেটা হচ্ছে হোয়াট এভার উই আর ডুইং, আমাদেরকে ওয়ার্ল্ড ক্লাস করতে হবে। একদম একদম। হ্যাঁ, এখন এই ওয়ার্ল্ড ক্লাস যদি করতে হয় তাহলে আসলে পুরো চিন্তা ভাবনাটাকে খোলনলচে পাল্টে ফেলতে হবে। ইফ উই ডোন্ট ডু ইট দেন উই উইল বি রিডান্ডেন্ট অর মিস আউট করব, আমরা বাইরে যাব। তো ওই জায়গাটা থেকে আমি বলছিলাম, খুব অল্প ভাষায় আমি যেটা বলছিলাম সেটা হচ্ছে যে এই যে একটা আপনারা প্রত্যেকে বলছেন ফ্রম এ মার্কেটিং পয়েন্ট অফ ভিউ, ফ্রম এ কনজিউমার পয়েন্ট অফ ভিউ, ফ্রম এ ক্রিয়েটিভ পয়েন্ট অফ ভিউ, এই জিনিসটা আমাকে দেখতে হবে। ফর এক্সাম্পল, আপনি বলছেন মার্কেটিং ডিপার্টমেন্ট আপনাকে ট্রেন্ডগুলো বলে দিবে, 2030 পর্যন্ত কি হবে সেটা মার্কেটিং ডিপার্টমেন্ট বলবে, বা আমার আগামী 2 বছর থেকে 3 বছর বা আগামী 5 মাস থেকে 6 মাসের ট্রেন্ড কি চেঞ্জ হচ্ছে এবং কোন কোন ট্রেন্ডে গ্যাপ আছে। যখন আদার্স আর জিগিং, প্রত্যেকে জিগ করছে, আপনি কখন জ্যাক করবেন সেটা মার্কেটিং ডিপার্টমেন্ট বলবে। বাট ওই জ্যাক কিভাবে করবে সেটা বলবে ক্রিয়েটিভ ডিপার্টমেন্ট বা ক্রিয়েটিভ লোকজন। হ্যাঁ, সো এই যে একটা ডিস্টিংশন, এইগুলো তো আসলে আমাদের পরিচয়, এই ধরনের মানে ব্যাক মানে মাথার যেই বিষয়গুলি, সেগুলি নিয়ে আমাদের কাজ খুব কম হচ্ছে। আমরা এখনো দৌড়াদৌড়ি লাফালাফির মধ্যেই আছি সত্যিকার অর্থে। আবার ফিরে আসবো নাবিলা, আপনার কাছে যেতে চাই যে মানে বিশ্বমানের কথা বলা হচ্ছে, আয়নাবাজি কয়েকদিন পরেই লন্ডনে দেখানো হবে মনে হয়, আজকেই দেখছিলাম ফেসবুকে 7-8-9। তো এই যে প্ল্যাটফর্মটা, নানান রকম প্ল্যাটফর্ম, আমরা যারা কাজ করি বিশেষ করে ক্যামেরার সামনে, তাদের কি মনে হয় যে আমরা বিশ্বমানের, কারণে এটা তাদের জন্য কম্পেয়ার করাটা সবচেয়ে সহজ, যে কিভাবে বিশ্বমানের দিকে আপনারা যেতে পারছেন বা যাওয়ার ক্ষেত্রে প্রস্তুতিগুলি কেমন নেওয়া হচ্ছে, সেটা আদৌ নেওয়া হচ্ছে কি? বিশ্বমানের কোনো কিছু যাওয়ার ক্ষেত্রে আদৌ কোনো প্রস্তুতি তো পরে, মানে আমি আমার জায়গা থেকে বলছি, আমি যতদূর বুঝি অ্যাজ অ্যান আর্টিস্ট, প্রস্তুতির আগে কি আমাদের বিশ্বমানটা কি সেটা বুঝবার মতো মানুষ আমার কাছে মনে হয় আমাদের আশপাশে গুটি কয়েক। এটা আমার কাছে মনে হয় আমাদের আসলে যতটুক যারা আছে তারা যতখানি, যেমন আয়নাবাজি মানে আয়নাবাজিকে আমরা ঠিক যারা যারা এর নেপথ্যে ছিলেন তারা আসলে ওয়ার্ল্ড ক্লাস চিন্তা করেন, কিংবা ওয়ার্ল্ড মিউজিকে কি হচ্ছে, ওয়ার্ল্ড ফিল্মে কি হচ্ছে সেগুলো নিয়ে ধারণা রাখেন বলে হয়তো, এবং নট অনলি দ্যাট, নিজের দেশের গল্প নিয়ে কাজ করছেন, দেশের মানুষদেরকে নিয়েও চিন্তা করছেন। সো ওই লেভেলটা নিয়ে ভাববার মানুষ আমার কাছে মনে হয় আমরা চাই আরও অ্যাজ অ্যান আর্টিস্ট আশপাশে যারা, বিকজ আমরা তো
চাই এমন কাউকে যারা আমাদেরকে এরকম একটা কাজের জন্য একটা প্ল্যাটফর্ম তৈরি করে দিবে বা সুযোগ তৈরি করে দিবে। সো সেই মানুষের সংখ্যাগুলো আনফর্চুনেটলি অনেক কম আমাদের আশপাশে এই পর্যন্ত। তার মানে বলছেন যে যারা আসলে এটা তৈরির সঙ্গে সংশ্লিষ্ট থাকবে, ভাবনার সঙ্গে সংশ্লিষ্ট থাকবে, এবং ধরেন অভিনয়টা বের করে নিয়ে আসার ক্ষেত্রে কাজ করবে, সেই জায়গাগুলিতে আরো অনেক বেশি। বিকজ আমার কাছে মনে হয় আশপাশে আমি যা দেখি যে সবাই একটা সেট ফর্মুলাজ এর উপর ভিত্তি করেই চলে, কিছু গ্রামার যেগুলো বছরের পর বছর ফলো করা হচ্ছে, এর বাইরে কেন যেন ভাবতে বা চিন্তা করতে কমফোর্টেবল হয়ে ওঠে না, which is very sad. অবশ্যই সেইটা আমাদের ভাবতে হবে। শাওন ভাইরা নিশ্চয়ই ভাবছে। শাওন ভাই, আপনার কাছ থেকে একটা, যেহেতু মার্কেটিং অ্যান্ড আদার্স সবকিছু মিলে একটা জিনিস জানতে চাই, সেটা হচ্ছে যে সেগমেন্টেড পপুলেশন আমাদের এখানে কোনোটারই, ধরেন আমাদের তাও বিটিভি এর চেয়ে ভালো ছিল, কারণ বিটিভিতে আমি যখন ছোট ছিলাম আমার জন্য একটা আলাদা প্রোগ্রাম ছিল, এখন একটা টেলিভিশনেও নাই। আমরা ভন্ডুল দেখে আরাম পাইতাম, ছিল তো, রূপকথার দেশে ছিল, নানান রকম কন্টেন্ট ছিল, এখন কোথাও নাই। আপনি ধরেন তারপরের যে স্টেজ আছে, যে যারা ধরেন অ্যাডোলেসেন্ট, তাদের জন্য কোনো কিছু নেই, এবং তরুণ, যদি আমি এটা 18 থেকে 35 ধরি, তার জন্য কোনো কিছু নেই। একটা জগৎ কিছু, এইটা আসলে এর থেকে উত্তরণ না হলে কিভাবে সম্ভব, যদি আমি আলাদা করতে না পারি? আমার উত্তরণ তো হতেই হবে। আসলে আমার কাছে মনে হয় কি যে দেখতে এখন এটাকে অনেক বড় প্রবলেম মনে হচ্ছে, এবং শুনলে দেখলে মনে হয়, আমার তাকালাতে প্রথমে মনে হচ্ছিল যে কিছুই হবে না, আল্লাহ কি হবে এখন দেখলে, ইউনো দ্যাট ফিলিং ইজ সো, মানে ফিলিং অফ, মানে আসলে না কোনো ফিলিং নেই আর কি, এটা নাম লাগে, ভয় লাগে, হাত পা ঠান্ডা হয়ে যেতে ভাবলে এরকম হবে। অ্যান্ড ইউ আর রাইট, বাচ্চাদের জন্য কোনো প্রোগ্রাম নাই, আপনার অ্যাডোলেসেন্টের কোনো প্রোগ্রাম নাই, কারোর জন্য কিচ্ছু নাই, আপনার এতগুলো চ্যানেল চলে। তো আপনি তো একটু আগে বললেন যে চ্যানেলগুলো তো আসলে কারো কোনো অবজেক্টিভ নেই, বিজনেস ড্রাইভই নাই, বিকজ সবার জন্য এটা একটা পাওয়ার হাউসের কাজ করে। সো পেটে টান পড়ে না কারো, আসলে পেটে টান পড়লে কাজটা বাধ্য হয়ে করতে, বুঝছেন? মানে হাঙ্গার ইজ দ্য বেস্ট সস, বলা আছে না একটা কথা? তো জিনিসপত্র থাকলে ঠিকই দেখবেন কাজ হতো, কারো তো এটার উপর ডিপেন্ডেন্স নাই, এটা প্রথম রিজন। দ্বিতীয় কথা হচ্ছে গিয়ে আসলে যে কোনো ব্যবসা, যে আসিফ ভাই একটা মেঘনা গ্রুপে কাজ করে, ফ্রেশের মতো ব্র্যান্ড হ্যান্ডেল করে, উনি কিন্তু ওই কাজটা করতে পারে বলে উনি ওই চাকরিটা করে আর কি। আমাদের চ্যানেলগুলো যারা চালানোর কথা প্রফেশনালি, তারা চালায় কিনা আই ডাউট ইট। আসলে ভেরি ফিউ চ্যানেলস আর দেয়ার। অফকোর্স উর্ফি ইজ ওয়ান অফ দ্য মার্কেটের, যে একসাথে কাজ করছি আমরা জানি, আরও কিছু চ্যানেল আছে যেখানে মার্কেটেরা কাজ করছে, কিন্তু অনেক চ্যানেল আছে দেশের বাইরে, পৃথিবীতে বিভিন্ন চ্যানেল আছে যেখানে একটা স্টুডিও পর্যন্ত নাই। শুধু কিছু প্রপার ব্র্যান্ড ম্যানেজার্স অ্যান্ড মার্কেটের থিঙ্কার্স আছে, যারা ব্রিফ তৈরি করে, রিসার্চ করে, ব্রিফ তৈরি করে, ব্রিফটা ধরায় দেয় প্রোডাকশন হাউসগুলোকে, এই সময় এই টাইম স্লটে এই মাইন্ডসেট, এই ইনসাইট, কার জন্য কি আনতে পারো দেখো, টেকনিক্যাল প্রপোজাল দাও, ফাইন্যান্সিয়াল প্রপোজাল দাও, উইল রান দ্যাট। সো ইয়োর জব ইজ টু কোলেট রিসার্চ ফাইন্ডিংস অ্যান্ড ইউ আর দ্য মিডল ম্যান হু ডিজাইন থিংস। এটা এরকম এক্সাম্পল কিন্তু এক্সিস্ট করে সাকসেসফুল চ্যানেলস পৃথিবী জুড়ে। টার্কি ইজ ওয়ান অফ দ্য ভেরি স্ট্রং মার্কেট গ্লোবালি ফর টেলিভিশন চ্যানেলস। এটা ভুলে গেলে চলবে না যে টেলিভিশন ইজ অ্যাকচুয়ালি আ কমার্শিয়াল মিডিয়া। এখন আপনি সেগমেন্টেড অফারের কথা বললেন, আপনি যেই মুহূর্তে রিসার্চে হাত দিবেন, হ্যাবিট করবেন যে রাত 10টায় কে দেখে, বুধবার সন্ধ্যা 6টায় কে দেখে, 7টায় কে দেখে, কি দেখতে পছন্দ করে, সাইকোগ্রাফিক প্রোফাইল দেখবেন, হ্যাবিট দেখবেন, বিহেভিয়ার প্যাটার্নস দেখবেন। আপনার জন্য কোনো ঘটনাই না বোঝা যে লোকে কী দেখতে চায়, বিকজ এটা কোনোদিন ভুলে গেলে চলবে না যে আমাদের বাংলা ভাষাভাষী অডিয়েন্স বাংলা অনুষ্ঠানটাই দেখতে চায়। কারো এত জোর করে পাঞ্জাবি গান শোনার শখ নেই। সেটা আসলে গবেষণাটা সবচেয়ে জরুরি। বিরতির পর ফিরে এসে একটু জানতে চাইবো যে এই ক্ষেত্রে কোনো গবেষণা আপনারা বা কোথাও কোনো রকমের হয়েছে কিনা? ওটা আছে এখানে, ওই তো করেছে, ও বলতে পারবে। আজকের বাংলাদেশে নিচে আরেকটা বিরতির পর ফিরে এলাম আজকের বাংলাদেশে। উর্ফি ভাই, আগামী বছর একটা নতুন বছর আসতেছে, নিশ্চয়ই নতুন পরিকল্পনা আছে। একটু জানতে চাই যে সুলতান সুলেমান ছাড়াও আর কিভাবে দর্শকের কাছে যাওয়া যায়? সুলতান সুলেমান তো শুধু আমাদের একটা জিনিস। এখন যেটা আমরা করছি যে 1 বছর তো হলো, 1 বছর আমরা অনেক কিছু শিখলাম, আরও শিখার অনেক কিছুই বাকি আছে। তো আমরা এখন যেটা চেষ্টা করছি হচ্ছে যে কিভাবে এই সেগমেন্টেড পপুলেশনের কাছে যাওয়া যায়। যেমন প্রাইম টাইম তো একটা নির্দিষ্ট ধরনের অডিয়েন্স আছে, এরপরে কি, এর বাইরে কি, যারা টিভিতে নাই তাদেরকে কীভাবে আনবো, সেটা হচ্ছে আমাদের নতুন পরিকল্পনা। আর এক্সিস্টিং যেগুলো আমরা করছি, আমাদের যে নাটকগুলো, সেগুলো আরও কীভাবে ভালো করা যায়, অথবা যদি ভালো নয় আমরা বাদ দিয়ে নতুন কিছু করব, আমরা কিন্তু সেটার জন্য প্রস্তুত। মানে একটা নাটক বছরের পর বছর চলবে, কোনো অডিয়েন্স পাবে না, যতই টাকা খরচ করবে সেটা ক্যান্সেল করে আমরা নতুন কিছু করবো। আমাদের পরিকল্পনা ইজ অলওয়েজ দর্শক কেন্দ্রিক, সেটাই আমরা এখন চেষ্টা করবো। আসিফ ভাই, আপনার কাছ থেকে একটু জানতে চাই যে 10 কোটি ভিউয়ার অনেক বড় সংখ্যা, কিন্তু এই সংখ্যাটা মানে ধরেন আর্থিক অনুবাদ কিভাবে হয়, সেই সিস্টেমটা ইন প্লেস? এখনো পর্যন্ত আর্থিক অনুবাদের জায়গাটা আমরা তৈরি করতে পারিনি, তবে হবে। কেন? ইউটিউবে আপনার যে রেভিনিউ স্ট্রিমসগুলো আসে,
সেই রেভিনিউ স্ট্রিমসে আপনি দেখবেন যে ইউরোপিয়ান কিংবা নর্থ আমেরিকান কান্ট্রিজগুলোর জন্য ওরা যেই এই ধরনের ক্লিকের জন্য বা এই ধরনের ভিউর জন্য যে টাকাটা ওরা দেয়, সাউথ ইস্ট এশিয়া হচ্ছে তার থেকে সর্বনিম্ন এবং বাংলাদেশ হচ্ছে অন্যতম সর্বনিম্ন। এখন বাংলাদেশের পপুলেশন আছে, এখন এই জায়গাটায় আমাদের যেটা করতে হবে সেটা হচ্ছে যে গুগলের সাথে প্রয়োজনীয় নেগোসিয়েশনসগুলো করতে হবে, এবং এটা করার জন্য মূল জায়গাটা আসতে হবে যে আমরা আমাদের সরকারকে এগিয়ে আসতে হবে, আমাদের তথ্য মন্ত্রণালয় কিংবা বিটিআরসি, আইসিটি মিনিস্ট্রি, এদেরকে আসলে একটা জায়গায় পৌঁছাতে হবে, কারণ বাংলাদেশের কন্টেন্ট কিন্তু বিদেশে দেখছে। আর আমি খুব বেশি অবাক হব না যদি 2017-তে আমি বাংলাদেশ থেকে কিছু সিঙ্গারকে দেখি যে ওয়ার্ল্ড মার্কেটে ইভেন ইংরেজি গান নিয়ে তারা এন্ট্রি করে, কারণ আমি জানি যে এটা হবে, এবং আই এম ভেরি হোপফুল। প্রতিভা আছে এখন আমাদের, এইটা আসলে সো যার জন্য যে ট্রান্সলেশনের যে জায়গাটা সেটা হচ্ছে যে এখনো মোবাইল অ্যাপস নির্ভর জিনিসপত্র আছে এখানে। আসলে বিটিআরসি, তারপরে হচ্ছে আপনার সংস্কৃতি মন্ত্রণালয়, তথ্য মন্ত্রণালয়, সবাইকে আসলে না এই জায়গাটা একটু নজর দিতে হবে। নজর দিলে কিন্তু জিনিসটা হয়ে যাবে। জি, আমার মনে হয় যে সবকিছু তৈরি, নজর দিলে পরে আমরা এটা আমাদের পক্ষে নিয়ে আসতে পারি। নাবিলা, প্রথম ছবি দিয়েই একটা নানান রকম ভেলকি দেখিয়েছেন, সামনের দিকে কি হবে? সামনে থেকে কি হবে, কি বিষয় কি হবে, মানে আয়নাবাজিতে আয়নাই বদ্ধ থাকবেন নাকি আরো কোনো নতুন কোনো প্রজেক্টে যাচ্ছেন? আমাদের প্রজেক্ট যেটা হবে ইন টার্মস অফ ফিল্মস অবশ্যই আমি তো চাই করতে, কিন্তু ওই যে বললাম যে ওয়ার্ল্ড ভালো ক্লাস গল্প কোনো পাচ্ছি না। কিছু এত কম হয়, আয়নাবাজি তো বারে বারে হয় না। সো এটা একটা দুঃখের জায়গা, এটা আমার জায়গা থেকে খুবই দুঃখের জায়গা। আমি খুবই চাই আবারও একটা ভালো কাজের সঙ্গে নিজেকে সম্পৃক্ত করতে, বাট কতখানি এটা আমার কাছে আসবে এবং কতখানি তৈরি হবে, কবে হবে, হয়তো ঠিকই আমাদের দেশে, কিন্তু খুব ধীর গতিতে হয়। সো আই এম ওয়েটিং ফর দ্যাট। অবশ্যই আমরাও অপেক্ষায় আছি আয়নাবাজির মতো আরো ভালো ভালো ছবি হোক, অজ্ঞানত্ব না পাওয়া মানুষের কাছে যাক। শাওন ভাই, সব মিলিয়ে আসলে চলচ্চিত্রে একটা ভালো জায়গায় নিয়ে যাওয়ার জন্য আমরা জানি অনেক রকম স্ট্রাগল করছে, টেলিভিশন একরকম স্ট্রাগল করছে, শিল্পীরা একরকম স্ট্রাগল করছে, কিন্তু এখান থেকে বের হয়ে এসে, কারণ এটা আমাদের একটা বড় শক্তির জায়গা, সেটার ক্ষেত্রে কি করণীয় আছে মনে করেন? যে আমি সবার কথা বলা ঠিক না, বিকজ তখন অনেক বড় বড় শোনাবে। আমি আমারটুকু বলতে পারি, আমি সিনেমাতে মনোযোগ দিয়েছি একটা, এটা তো যারা জানে আশেপাশে তারা সবাই জানে যে নাবিলার জন্য আরেকটা ছবি আসছে। একটা হচ্ছে কি যে আমি যেটা নিজে লিখবো অ্যাজ এ রাইটার, সেটা আমার সময় লাগে লিখতে। আমার আয়নাবাজি লিখতে 9 মাস লেগেছে, 1 বছর লেগে যায়, এটাও সময় লাগবে। আমি সেকেন্ড প্লট পেয়েছি, লেখা শুরু করেছি, সময় লাগবে একটু আমার লিখতে। কিন্তু আমি এর বাইরে আমি প্রডিউস করতে ইন্টারেস্টেড। সো আমি আসলে এই বছর আরো 4টা ছবি প্রডিউস করছি। সেক্ষেত্রে যেটা বলা হয় যে প্রোডিউসাররা যথেষ্ট অর্থ পাচ্ছে না, সেটা কি মনে করেন যে না, আমার কাছে মনে হয় না এটা বাংলাদেশে টাকার কোনো অভাব নাই, কিন্তু তাদের কাছে যাচ্ছে না, সেটা সমস্যা। এটা একটা খামাখা একটা মিথ, চাইলেই টাকার ব্যবস্থা হয়। সেকেন্ড হচ্ছে গিয়ে আমি আসলে কন্টেন্ট নিয়ে কাজ করতে চাই। অবশ্যই আমরাও মনে করি যে এই সামনের বছর অনেক ভালো ভালো কন্টেন্ট আসুক। আপনাদের চারজনকে অনেক ধন্যবাদ আমাদের সঙ্গে যোগ দেওয়ার জন্য। থ্যাংক ইউ সো মাচ। এই ছিল আজকের বাংলাদেশে, দেখা হবে আগামী রোববার একই সময়ে। শুভরাত্রি।